চাকরির অভিজ্ঞতা ছিল 8 বছর 7 মাস। সেটা এভাবে হচ্ছে যে উনি এখানে যেহেতু বিসিএস এর জয়েন করেছিলেন 2006 সালে, তো 2006 সাল থেকে 6 বছরের বিজ্ঞানী কর্মকর্তা এবং পরবর্তীতে উচ্চতম বিজ্ঞানী কর্মকর্তা হিসেবে আরো 2 বছর 7 মাস, এই হচ্ছে 8 বছর 7 মাস। তো উনি বাকি সময়টা কিভাবে 14 বছর কিভাবে গ্যাপ দিয়েছেন সেটা উনি অ্যাপ্লিকেশনে এভাবে লিখেছিলেন যে প্লাজমা ব্যাস অ্যাপ্লিকেশন রিসার্চ ল্যাবরেটরিতে উনি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ম্যানেজার হিসেবে চাকরি করেছেন 1/1/98 সাল থেকে 31/12/2003 সাল পর্যন্ত। কিন্তু যাচাই কমিটি তার ওনার এই অভিজ্ঞতাটা, যেটা প্লাজমা ব্যাস অ্যাপ্লিকেশন রিসার্চ ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল, সেটাকে গ্রহণ করেনি এই কারণে যে 2000 সাল পর্যন্ত উনি কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন এবং শুধুমাত্র সেই সময় ওনার একটা সার্টিফিকেট ছিল, সেটা ছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেট যে চাকরিটা সেটা প্রথম শ্রেণী হিসেবে গণ্য করা সম্ভব নয়। এছাড়াও আর যেটা শর্ত ছিল সেটা ছিল যে রসায়ন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তো ওনার এই পিএইচডি ডিগ্রিটা যথার্থ নয়, যেটা আমি পরবর্তীতে আবার এই পয়েন্টে হাইলাইট করবো। তো কম্পিউটার সায়েন্সে অধ্যয়ন করার পরেও উনি সেটা করেছিলেন ইউজিসি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে, যেটা শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি কর্তৃক নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান না। এবং একই সাথে এটাও আমরা উল্লেখ করতে চাই বা এটা নজরে আনতে চাচ্ছি যে কম্পিউটার সায়েন্সে পড়ে, কম্পিউটার সায়েন্স মানে সিএসসিতে পড়ে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ওনার জ্ঞান হবে কম্পিউটারের দিকে বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের দিকে, কিন্তু উনি পরবর্তীতে উইথাউট এনি ডুইং এমএসসি অথবা এমফিল বা রসায়নের বিষয়ে ন্যূনতম কোনো জ্ঞান না রেখে উনি রসায়নের পিএইচডি সেটা অর্জন করেছেন। এই অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা দুইটা ক্ষেত্রে যেহেতু উনি বিজ্ঞপ্তি চাহিদা শর্ত পূরণ করেনি, বিশেষ কর্তৃপক্ষ তারপরও কোনো এক অজ্ঞাত কারণে সে আবেদন বাতিল না করে ওনাকে উপযুক্ত প্রার্থী হিসেবে গণ্য করে এবং তাকে নিয়োগের জন্য সুপারিশ করে। এটা যাচাই বাছাই কমিটি সুপারিশ করে, কিন্তু সুপারিশ করার পরে যেটা হয় সেটা আবার বোর্ড সভায় অনুমোদন করা হবে। তো পরবর্তীতে যখন এই নিয়োগটি অনুমোদনের জন্য বিসিএস এর 286তম বোর্ড সভা উত্থাপন হয়, তখন উপযুক্ত অভিজ্ঞতা ও শিক্ষক যোগ্যতা না থাকার কারণে মালা খানের নিয়োগের সুপারিশ অনুমোদন করার সুযোগ নেই, এই মর্মে বোর্ড ডিসিশন দেয়। তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে মালা খান একটা মামলা করেন এই বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সেই মামলা নম্বর 15/983, যেটা 2016 সালে করা হয়েছিল। তো এটার যে একটা রায়, প্রাথমিকভাবে একটা রায় 5/4/2017 সালে ওনার পক্ষে আসে। তো উনি এটা তড়িঘড়ি করে, যেভাবে হোক তড়িঘড়ি করে পরের দিন 6/4/2017 তারিখে বিজ্ঞান মন্ত্রণালয়ে এই চিঠির মাধ্যমে তাকে দেওয়া হয়েছে যেহেতু রায় হয়ে গেছে ওনাকে নিয়োগ দেওয়া যায়। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিজ্ঞান মন্ত্রণালয় অযাচিতভাবে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর তার হস্তক্ষেপ প্রকাশ করেছে। পরবর্তীতে এই প্রাথমিক রায়ের বিরুদ্ধে বিসিএস আপিল করলে আদালতের রায়ের প্রেক্ষিতে এই মামলা এখন পর্যন্ত চলমান রয়েছে। এই নিয়ে 3টি মামলা চলমান আছে, 723, 2866 এবং 67, দুইটা 2017 সালে এবং একটা 2018 সালে। তো যেহেতু মামলার রায়ের একদিনের মধ্যেই তাকে প্রদান করা হয় এবং পরবর্তীতে উনি এই পদেই চাকরি করতে থাকেন, পরবর্তীতে এই পদে উনি স্থায়ীকরণ হন এবং আবার পরবর্তীতে মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন, এই মামলাগুলো ওনার এসব অ্যাচিভমেন্টে কোনো বাধা দিতে পারেনি বা সেভাবে একটা সামনে আসে। এখন আমরা পিএইচডি জেলে যেটা আমি আগে বলেছি সেটা নিয়ে কিছু কথা বলছি। কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারী মালা খান রসায়ন বিষয়ে কোনো ডিগ্রি না থাকার পরেও আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যেটা একটা বাংলাদেশের স্টাডি সেন্টার, যেটা অ্যাড্রেস সেখানে উল্লেখ করা ছিল, সেটা ছিল 27 কাকরাইল, ঢাকা, বাংলাদেশ। এখান থেকে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই বিষয়ে মঞ্জুরি কমিশন জানায় যে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ এর বাংলাদেশের যে স্টাডি সেন্টার আছে সেটা শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নয়। এটা একটা সিবিএসই বা দূরশিক্ষণ জাতীয় প্রতিষ্ঠান। যেহেতু উক্ত প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় বা কমিশন কর্তৃক অনুমোদিত নয়, সেহেতু উক্ত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত যে কোনো শিক্ষা কার্যক্রম বা যে কোনো ডিগ্রি প্রদান বিষয়টা মঞ্জুরি কমিশনের অনুমোদনে নেই। তো বাংলাদেশ মঞ্জুরি কমিশন তাদের একটা স্মারকের মাধ্যমে বা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে বলা হয় যে কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারের পূর্ব অনুমোদন গ্রহণ না করিয়া বাংলাদেশে কোনো স্থানে বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান নামে ক্যাম্পাস স্থাপন করা যাইবে না, কিংবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরিচালনা করা কিংবা কোনো ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করা যাইবে না। এটা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা জারি করে। এবং একই সাথে শিক্ষা মন্ত্রণালয় মালা খানের পিএইচডি সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করে না, এই মর্মে পত্র দেয় এবং উল্লেখ করে যে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কর্তৃক মালা খানের পিএইচডি ডিগ্রি প্রদান সরকার কর্তৃক অনুমোদিত নয় এবং এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রদানের কোনো এখতিয়ার নেই। পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রায় 7 বছর পর 2018 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তৎকালীন মন্ত্রী এফএস ওসমানের অনুরোধ বলেন বা ওনার প্রভাবে বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ওনারও সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় যে পত্রটা প্রথমে জারি করেছিল সেটা কোনো কারণ উল্লেখ না করে সেই পত্রটা প্রত্যাহার করে এবং একই সাথে মালা খান যেহেতু আগে একবার বলেছে যে কোনো প্রতিষ্ঠান এখানে অনুমোদন নেই, এই পিএইচডি গ্রহণযোগ্য হবে না, তারপর তারাই আবার সেই চিঠিটা উইথড্র করে এবং তাকে তার নামের পূর্বে ডক্টর ব্যবহার করার অনুমতি দেয়, যেটা প্রচলিত আইন বা তাদের পূর্বে উল্লেখিত বক্তব্যের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এখানে আরো একটা বিষয় যেটা হচ্ছে যে পিএইচডি করতে গেলে অবশ্যই একজন সুপারভাইজার আন্ডারে সেটা সম্পাদন করা লাগে। তো মালা খানের যে রসায়ন বিষয়ে তথাকথিত রসায়ন বিষয়ে যে পিএইচডি, সেটা সুপারভাইজার হিসাবে উনি উল্লেখ করেছেন, ওনার সুপারভাইজার হচ্ছেন ডক্টর এস.এম. ইমামুল হক এবং উনি একই সাথে একজন কো সুপারভাইজার যিনি হচ্ছেন তার নিজের স্বামী কে.এম. আনোয়ার মোস্তফা এবং এই দুজনেরই কারোরই রসায়ন বিষয়ের কোনো ডিগ্রি নেই। ডক্টর এস.এম. ইমামুল হক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং ওনার স্বামী কে.এম. আনোয়ার মোস্তফা ওনার ব্যাকগ্রাউন্ড বা উনি গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় যে ডক্টর এস.এম. ইমামুল হক প্রেষণে বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তিনি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন না। এমন অবস্থায় এ ধরনের সুপারভাইজার বা কো-সুপারভাইজার কর্তৃক রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মালা খানের পিএইচডি যথার্থ হয়েছে কিনা সেই বিষয়টা তদন্ত করে দেওয়ার জন্য বিসিএস-এর বোর্ডে 263তম সভায় একটা 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী তার পিএইচডি থিসিসে কোথাও রসায়নের গবেষণা সংক্রান্ত কিছু নেই। সেখানে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে যে 2008-9 সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা স্পেশাল অ্যালোকেশন, এটা ছিল ফর্মুলেশন অফ এ ড্রাফট ন্যাশনাল স্ট্র্যাটেজি পেপার অন ডেভেলপিং কেমিক্যাল মেটাল ইনফ্রাস্ট্রাকচার অফ বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে প্রকাশিত ফলাফলের হুবহু নকল, যা অ্যাকচুয়ালি রসায়ন বিষয়ের কোনো লেশ বা আশেপাশে কোনো কিছু যায় না, এটা মোরলে একটা সোশ্যাল স্টাডিজ বা অন্য কিছু চাই যেটা বিজ্ঞান বিষয়ের সাথে সম্পর্কপূর্ণ হয় না। তো এই ফর্মুলেশন অফ ড্রাফট অফ ন্যাশনাল যেটা আমি বললাম স্ট্র্যাটেজি ডেভেলপিং মেটাল ইনফ্রাস্ট্রাকচার, এই প্রকল্পের যে ফলাফলগুলো প্রকাশ হয় সেগুলো একটা স্বীকৃত তথ্য এবং একটা ইউরোপিয়ান দেশের মেট্রোলজি হাউস কেমিস্ট্রি কান্ট্রি রিপোর্টের নকল বলে অভিযোগ করা হয়। এখন আমরা এতক্ষণ ওনার অবৈধনীয় এবং জালিয়াতি সম্পর্কে আমরা আলোকপাত করলাম। এখন আমরা ওনার এখানে থাকাকালীন সময় বা ওনার এই দায়িত্ব পালনকালীন অবস্থায় আমার আর্থিক উন্নয়ন এবং দুর্নীতির বিষয়কে চিত্র তুলে ধরছি। উনি 2018 সালে অগমেন্টেশন অফ কেমিক্যাল মেটাল ইনফ্রাস্ট্রাকচার এই প্রকল্পের অধীনে, তখন পর্যন্ত বিআরআইসিএম ছিল না, ডিআরআইসিএম ছিল। তো এই বিআরআইসিএম এর আইন বিধি প্রবিধান ইত্যাদি তৈরির জন্য একটা টেন্ডারের মাধ্যমে 3 কোটির কাজ, সেটা টেন্ডার কোর্টের সতর্কভাবে নামই নেই ডক্টর বিশ্বজিৎ রায় চৌধুরী, যিনি মালা খানের ঘনিষ্ঠ, উনি ডাইরেক্ট বিশ্বজিৎ রায় চৌধুরী ঘনিষ্ঠ না, ওনার যিনি ভাই বা ওনার আত্মীয় হচ্ছেন রবীন্দ্রনাথ রায় চৌধুরী। এই রবীন্দ্রনাথ রায় চৌধুরী মালা খান খুবই ঘনিষ্ঠ বলে আমরা মনে করি। উনি এর সাথে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব এই রবীন্দ্রনাথ রায় চৌধুরী। তো এই বিশ্বজিৎ রায় চৌধুরীর নামে যে নিবন্ধিত ডেপসো কোম্পানিকে সেই কাজটা দেওয়া হয় এবং এই একটা আইন বা প্রবিধান মানার জন্য 3 কোটি টাকা এটা কিভাবে খরচ হয়েছে সেটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ বলে আমরা মনে করি। তো বাংলাদেশে আমরা জানি 2020 সালে করোনাকালীন সময় আমরা আমাদের বিজ্ঞানীরা বা আমাদের টেকনিশিয়ানরা বা অন্য লেভেলের যত কর্মচারী আছেন দিনরাত পরিশ্রম করে আমরা বিভিন্ন বিটিএম এবং হ্যান্ড স্যানিটাইজার এটা উৎপাদন করি এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা বিক্রয় ব্যবস্থা করার মাধ্যমে 25 থেকে 40 কোটি টাকা আয় করা হয়। তো আয়ের অর্থ এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কোনো বিভাগে প্রদর্শন করা হয়। আর উৎপন্নগুলো তৈরি করতে যে কাঁচামাল প্রয়োজন হয় সেই কাঁচামালও সমসাময়িক সময় বিভিন্ন দামে এক সময় এক দামে ক্রয় করা হয়েছে এবং আমরা
অভিযোগ করি যে আমরা মনে করছি 12 থেকে 15 কোটি টাকা এর মাধ্যমে হয়তো লুটপাট করা হয়েছে। প্রকল্প চলা বাংলাদেশে বিআরএসএম যতগুলো প্রকল্প ছিল এখন ততদিন পর্যন্ত টেন্ডারে ইজিবিতে কোনো কিছু প্রকাশ করা হয়নি। টেন্ডার সংক্রান্ত কাগজপত্র দিয়ে বিআরএসএম ওয়েবসাইট যেটা যেটা টেন্ডার বিজ্ঞপ্তি থাকার কথা সেটা ওয়েবসাইটে দেওয়া হয় না। বিআরএসএম এর যে হিসাব রক্ষণ বিভাগ আছে আমাদের, সেখানে বিভিন্ন কোম্পানির যে অফিসিয়াল প্যাড বা যে প্যাড থাকে সেটা ডিজাইন করে কম্পিউটার সংগ্রহ করা হয়। পরবর্তীতে এইসব কাগজ ব্যবহার করে টেন্ডারের ডকুমেন্টস তৈরি করা হয় এবং যারা টেন্ডার পায় তাদের সাথে আমরা অভিযোগ করি বা আমরা মনে করি যে এখানে কোনো একটা সম্পর্ক থাকতে পারে, অর্থনৈতিক কোনো সম্পর্ক। তো এছাড়াও প্রতিষ্ঠানে যে বিভিন্ন প্রশিক্ষণ গবেষণা সহ বিভিন্ন খাতে যে খরচ হয়, যে বরাদ্দ অর্থ থাকে সেটা যে খরচ করা হয় সেটা দেখানো হয় ভুয়া বিল বা ভাউচার তৈরি করে। উদাহরণ হিসেবে বলা যায় যে 21-22 বা 22টি অর্থবছর রাজস্ব থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের কাগজপত্র দিয়ে অসঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করছি। এছাড়াও আমাদের এখানে একটা হিস্টোপ্যাথোলজি ল্যাব আছে। এই ল্যাবে বিভিন্ন সাইন্টিফিক ইকুইপমেন্ট বা স্যাম্পল প্রফেশনাল যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কয়েকটা উল্লেখ করছি আমরা। টিস্যু কাটার, রোটারি মাইক্রোটম, ডাইসেকশন ইউনিট, টিস্যু এমবেডিং সেন্টার এবং এছাড়া আমাদের একটা ডিভিশন অ্যাডভান্স প্রোডাকশন ডিভিশনে এখানে একটা রেসিপি অ্যাসেম্বল মেশিন যে আছে সেটা টেন্ডার প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন করা হয় বা এই সংক্রান্ত আমরা কোনো তথ্য পাই। বিজ্ঞানী যন্ত্রপাতি কেনার সময় এছাড়াও যে হয় যে মূল যেগুলো যন্ত্র থাকে সেটার সাথে আরো কিছু ছোটখাটো যন্ত্র বা স্বল্পমূল্য কিছু যন্ত্র ডেলিভারিটলি অ্যাড করে প্রকৃত যে মূল্য থাকে যন্ত্র সেটা থেকে বহুগুণ বৃদ্ধি করে ক্রয় করার একটা পরিকল্পনা করা হয়। আর এসব যন্ত্রপাতি কেনার জন্য যে স্পেসিফিকেশনগুলো প্রয়োজন হয়, স্টেশনগুলো তৈরি করা হয় সেটা এমনভাবে তৈরি করা হয়, স্টেশন কমিটিকে যেমনভাবে তৈরি করা হয় এটা শুধুমাত্র ওনার পছন্দের সহকারী প্রতিষ্ঠান ছাড়া যেন অন্য কেউ সরবরাহ করতে না পারে। এই যন্ত্র কেনার সময় যে পছন্দের সহকারী প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দিয়ে উনি হয়তো বিভিন্নভাবে একটা সুযোগ সুবিধা গ্রহণ করেন বলে আমরা অভিযোগ করছি। আর ওনার এক ধরনের আমরা যেটা এত বছর বা এতদিন ধরে দেখছি যে ওনার যন্ত্রপাতি কেনার প্রতি ওনার একটা আগ্রহ থাকে, বিভিন্ন যন্ত্র করার প্রয়োজনীয় না বা আমরা মনে করি একটা দরকার সেটাও হয়তো আমি কেনার ওনার একটা আগ্রহ থাকে। তো প্রতিষ্ঠানের শুরু থেকে আর কি সেটা 2012 বা আরো আগে বলেন যখন থেকে ডিআরআইসিএম ছিল বা তারও আগে যখন বিসিএসআই এর একটা সেকশনের একটা ল্যাব ছিল তখন থেকে অনেক যন্ত্রপাতি এখানে ছিল, কিন্তু যন্ত্রপাতির অনুপাতে বা যন্ত্রপাতির এগেনস্টে সায়েন্টিস্ট বা জনবল খুবই কম ছিল। অল্প জনবল দিয়ে এত বিশাল ইনস্ট্রুমেন্ট কিনে সেটাকে রক্ষণাবেক্ষণ করাটা খুব কঠিন হয়ে পড়তো। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কোনো ইনস্ট্রুমেন্ট তো অকেজই করে থাকে বা ইউজই হয় না, ইউজ না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অপচয় করে থাকে। তো যে কারণে যেটা হয় যে গবেষণা খাতে বা আমরা যে বিশ্লেষণ সেবা দিয়ে থাকি তো সেটা বিবেচনায় যে যন্ত্রের যে আউটপুট সেটা খুব কম। তো ওনার এই দায়িত্ব থাকাকালীন উনি যেহেতু প্রকল্প পরিচালক বা পিডি ছিলেন এবং একই সাথে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব উনি পালন করছেন। তো এই সময় উনি এই প্রকল্পের কিছু প্রকল্প দায়িত্ব পালন করে ওনার কিছু সম্পদের আমরা বিবরণ পেয়েছি বা আমরা কিছু সন্ধান পেয়েছি, সেগুলো আপনার সামনে